আজকের টপিক হচ্ছে আলো। আলো অর্থাৎ লাইট, এটা সম্পর্কে আগ্রহ সবার। তো তার মধ্যে যেটা সবচেয়ে বেশি আকর্ষণ করে, দ্য মোস্ট অ্যাট্রাকটিভ পার্ট উইথ রেসপেক্ট টু লাইট ইজ ইটস ভেলোসিটি, এর বেগ কত। তো এটা কিন্তু এমন নয় যে খুব রিসেন্টলি এই ভ্যালুটা বেরিয়েছে। এই বেগ নিয়ে এবং আলোর অন্যান্য ধর্ম নিয়ে আমাদের দেশেই কিন্তু রিসার্চ হয়েছে বহুদিন আগে, ৩,৫০০ বছরেরও আগে, আজ থেকে 3,500 ইয়ার্স ব্যাক ফ্রম টুডে, অর্থাৎ ১৫০০ বিসি বা তারও আগে, এবং সেটা লিপিবদ্ধ আছে ঋগ্বেদে। সেইটা যে ভাষায়, সেটা সংস্কৃত তো বটেই, কিন্তু তার ল্যাঙ্গুয়েজ অত্যন্ত কঠিন ছিল। ফলে প্রায় ওই ১৩৮৭ সাল নাগাদ, অর্থাৎ এডি, মানে আজ থেকে কত হবে, ৬০০-৬৫০ বছর আগে, বিজয়নগর রাজ্যের এক বেদিক স্কলার, বেদজ্ঞ পণ্ডিত, তার নাম সায়নাচার্য, তাকে ওই বিজয়নগর অর্থাৎ সাউথ ইন্ডিয়া, সেখানকার রাজা তাকে অনুরোধ করেন যে এই ঋগ্বেদ যেটা, সেটাকে উদ্ধার করতে, অর্থাৎ এর অর্থটাকে উদ্ধার করতে। তো উনি সেই কার্যটা সম্পাদন করেন, আরও ওনার ছাত্র, শিষ্য এবং ভাইয়ের সাহায্য নিয়ে। সেখানেই বুক নাম্বার 1, চ্যাপ্টার 50, হাইম নাম্বার 4, তাহলে বুক, তারপরেরটা হচ্ছে চ্যাপ্টার, তারপরেরটা হচ্ছে হাইম। সেখানে একটা মন্ত্র উনি বলছেন বলতে সেটা আগেই ছিল, সেটাকে উনি উদ্ধার করলেন। তো আমার সংস্কৃততে জ্ঞান খুব কম, এর সঠিক উচ্চারণটা খুবই প্রয়োজন। সংস্কৃততে প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমার নলেজ একদম বলা যায় যে শূন্য। তো যদি কোনো সংস্কৃত পণ্ডিত এটা শোনেন আমার এই ভিডিওটি, তিনি যেন নিজ গুণে ক্ষমা করবেন। তো সেখানে বলছেন যে তথা কা স্মারিয়াতে যোজনানাম সহস্রে দয়ে দয়ে শ্বেতদয়ে কা যোজনে একেনা নিমিষার্দেনা ক্রমানা নমস্তুতে। যার বাংলা মানে করলে খানিকটা এরকম দাঁড়ায় যে এক নিমেষের অর্ধেক সময়ে, অর্থাৎ হাফ নিমাশা, যেটা বাংলায় নিমেষ, এক নিমেষ, আমরা বলি না নিমেষের মধ্যে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল, সেরকম তার অর্ধেক সময়ে তোমার বিকিরিত আলো, মানে যে রেডিয়েশনটা, সেটা দয়ে দয়ে শ্বেতদয়ে, মানে 2202, তারপর বলছে যোজনে, অর্থাৎ যোজনা, এত যোজন দূরত্ব অতিক্রম করে। এটা টাইম, এটা ডিস্টেন্স। কার? সূর্যের আলো। হে সূর্য দেবতা, তোমাকে প্রণাম জানাই। শেষটা এইভাবে হচ্ছে, অর্থাৎ এটা একটা প্রার্থনা টাইপের। তো এবার এই নিমাশাটা কি, অর্থাৎ নিমেষ যেটা, এটা মানে হচ্ছে উইঙ্কিং অফ অ্যান আই, একটা চোখের পলক পড়তে যে সময়টা লাগে। এবার অ্যাভারেজ টাইম অফ উইঙ্কিং অফ অ্যান আই, সেটা হচ্ছে 16/75 অফ আ সেকেন্ড। এক সেকেন্ডে গড়ে হচ্ছে 4.68 টাইমস উইঙ্ক করা যায়, চোখের পলক ফেলা যায়। তাহলে 4.68 টাইমস হচ্ছে এক সেকেন্ডে, তাহলে একবার হচ্ছে কত সেকেন্ডে? 1/4.68 টাইমস, সেটা এটার কাছাকাছি। মন্ত্রে বলছে নিমিষ হর্দেনা। নিমিষ হর্দেনা মানে হচ্ছে হাফ অফ আ নিমাশা, নিমেষ যেটা,
তাহলে নিমিষার্দেনা, এই বানানগুলো মনে হয় সব ভুলভাল লিখছি, আবার বলছি ক্ষমা করবেন। তাহলে এটা যদি এখনকার আমাদের যে স্কেল সেখানে শিফট করিয়ে দিই, তাহলে এটা হবে 1/2 ইন্টু 16/75, সো দ্যাট উইল বি 8/75 সেকেন্ড। এত সেকেন্ডে কত দূর যায় বলছে? 2202 যোজন দূরত্ব। তাহলে 1 সেকেন্ডে যাবে কত দূর? সিন্স আই ওয়ান্ট টু নো দ্য ভেলোসিটি অফ সানলাইট, দ্যাট ইজ লাইট, তাহলে 1 সেকেন্ডে যাবে 2202, এটা ভাগ হবে, তাহলে 75 দিয়ে মাল্টিপ্লাই হলো আর 8 দিয়ে ভাগ হলো, এত যোজন দূরত্ব। এবার এই যোজন মানে কি জানতে হবে। এটা আসলে ওই বেদিক যে ইউনিট সেখান থেকে আমরা এখনকার ইউনিটে কনভার্ট করছি। তাহলে 1 যোজন মানে হচ্ছে 8000 পুরুষা। পুরুষ মিনস পার্সনস হাইট, পুরুষ মানে পার্সন, আর এই পুরুষা 8000 পুরুষা মানে পার্সনস হাইট। এবার এখনকার সময়ে একটা মানুষের গড় উচ্চতা হচ্ছে 5 ফিট 3 to 4 ইঞ্চ, কিন্তু আজ থেকে ওই 5000 বছর আগে তখন কিন্তু মানুষের হাইট ছিল, গড় হাইট ছিল 6 ফিট। তাহলে এটা হবে 8000 ইন্টু 6 ফিট, সো ইট উইল বি 48,000 ফিট। এবার 3 ফিটে হচ্ছে 1 ইয়ার্ড, আর 1760 ফিটে হচ্ছে 1 মাইল। তাহলে এটাকে মাইলে কনভার্ট করলে এটা অলমোস্ট ইকুয়াল টু 9 মাইলস হবে, অলমোস্ট ইকুয়ালস টু। তার মানে 1 যোজন মানে 9 মাইল, 1 যোজনা ইজ ইকুয়ালস টু 9 মাইলস, অলমোস্ট ইকুয়াল টু। তাহলে এইটা কি হবে? Therefore, in 1 second, light travels 2202 into 75/8 যোজনা, যোজন, এত যোজন দূরত্ব। এবার এটাকে মাইলে কনভার্ট করে দিচ্ছি, তাহলে এটা মাইল হয়ে গেল। এটাকে ক্যালকুলেশন করলে আসছে 1,85,793 মাইলস। এইটা হচ্ছে আজ থেকে অত বছর আগেকার ক্যালকুলেশন। তো তার বহুদিন পরে 1675 বা 1676 এই সময় বিজ্ঞানী রোমার, উনি জুপিটারের চন্দ্রগ্রহণ দেখছিলেন, লুনার এক্লিপস অন জুপিটার। সেখান থেকে উনি আলোর বেগটা ক্যালকুলেশন করলেন 2,99,800 কিলোমিটার পার সেকেন্ড। আর এটাকে যদি আমি কিলোমিটারে কনভার্ট করি বা এটাকে যদি আমি মাইলে কনভার্ট করি, তাহলে এটা আসবে 1,86,000 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে ওনারা প্রেডিক্ট করেছিলেন এত, আর অরিজিনালটা হচ্ছে এটা। তো একদম ভেরি ক্লোজ রেজাল্ট। এটা হচ্ছে একটা বিরাট অ্যাচিভমেন্ট অ্যানসিয়েন্ট টাইমসে। তো এটা প্রমাণ হলো। ঠিক সেই সময়ই, এই সময় নাগাদ নিউটন কিন্তু এক্সপেরিমেন্ট করছিলেন। তো উনি এক্সপেরিমেন্ট করছিলেন আলোকে জানার জন্য প্রথম কথা, অ্যান্ড
another purpose was to explain the phenomena that is being exhibited by light. আলো যে ঘটনাগুলো দেখাচ্ছে সেই ঘটনাগুলোকে ব্যাখ্যা দেওয়ার জন্য উনি কিন্তু এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিলেন। তো উনি দেখলেন যে লাইটের দুটো প্রপার্টি রয়েছে, সেটা হচ্ছে রিফ্লেকশন, রিফ্রাকশন, প্রতিফলন আর প্রতিসরণ। এটা ব্যাখ্যা করতে উনি কর্পাসকুলার থিওরি কিন্তু দিলেন। কর্পাসকুলার অর্থাৎ লাইট হচ্ছে স্ট্রিম অফ পার্টিকেলস। আর আগেকার দিনেও কিন্তু অ্যানসিয়েন্ট ইন্ডিয়াতে ওরাও কিন্তু ওটাই ভেবেছিল যে এটা এক ধরনের উইন্ড, মানে এটা যে মাসলেস সেটা কিন্তু ওনারা বুঝতে পারেননি, ওয়েভ সেটা বুঝতে পারেননি, নিউটনও বুঝতে পারেননি। কিন্তু এই কর্পাসকুলার থিওরি রিফ্লেকশন এবং রিফ্রাকশনকে কিন্তু এক্সেলেন্ট ওয়েতে এক্সপ্লানেশন দিয়েছে। কিন্তু তার কিছু পরেই আরও দুটো ফেনোমেনা দেখা গেল, সেটা হচ্ছে ডিফ্রাকশন অ্যান্ড ইন্টারফারেন্স। সেই দুটো কিন্তু ব্যাখ্যা হলো না কর্পাসকুলার থিওরি দিয়ে। কর্পাসকুলার থিওরি গিভেন বাই নিউটন ফেল টু এক্সপ্লেন ডিফ্রাকশন অ্যান্ড ইন্টারফারেন্স। এই জিনিসটা কি আমি কোয়ান্টাম শুরু করব কিছুদিন পর থেকে, সেখানে গিয়ে বলবো, যারা ইন্টারেস্টেড তারা ওখানে গিয়ে দেখে নেবে। তো রিফ্লেকশন অর্থাৎ প্রতিফলন এবং রিফ্রাকশন এই দুটো ব্যাখ্যা হলো, কিন্তু এই দুটো ব্যাখ্যা হলো না। তাহলে আমাদের নতুন থিওরি লাগবে। এবার তার বেশ কিছুকাল পরে ম্যাক্সওয়েল একটা ভালো থিওরি নিয়ে এলেন। তিনি প্রথম, হি ওয়াজ দ্য ফার্স্ট সায়েন্টিস্ট টু প্রজেক্ট আ মডেল। তিনি আলো কীরকম সেটা সম্পর্কে একটা মডেল খাড়া করলেন, দিয়ে তার থিওরি করলেন। এর আগে অবধি অঙ্ক কষছিলেন অনেকেই, সেই অ্যানসিয়েন্ট ইন্ডিয়াতে ঋগ্বেদিক পিরিয়ডের সায়েন্টিস্ট থেকে শুরু করে তারপরে অনেকেই, এমনকি নিউটন, তারাও কিন্তু অঙ্ক কষেছেন। কিন্তু প্রথম যে থিওরি করা যাকে বলে, একটা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দেওয়া, যেখানে সায়েন্সটা এক্স্যাক্ট সায়েন্স হয়, সেইটা কিন্তু ফার্স্ট করলেন ম্যাক্সওয়েল। তো ম্যাক্সওয়েলের এই থিওরিটা খুব পপুলার, অ্যান্ড ইট ইজ পপুলারলি নোন অ্যাজ ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। মোটামুটি যদি বলা যায় তাহলে এটা এরকম যে লাইট ইজ অ্যাকচুয়ালি অ্যান ইলেকট্রোম্যাগনেটিক radiation, and it consists of perpendicularly oscillating electric and magnetic fields, and they both are perpendicular to the direction of the propagation. কি রকম? এইটা যদি ডিরেকশন অফ প্রপাগেশন হয়, তাহলে এটার পারপেন্ডিকুলার, ধরি ইলেকট্রিক ফিল্ডটা অসিলেট করছে এইভাবে, এটা তার পারপেন্ডিকুলার। থ্রি ডাইমেনশনাল ফিগার মোটামুটি বোঝানোর চেষ্টা করছি। তাহলে এইটা ডিরেকশন অফ প্রপাগেশন, আর এটা ধরি ইলেকট্রিক ফিল্ড, এটা
এরকম পারপেন্ডিকুলারলি কাঁপছে টু দ্য ডিরেকশন অফ দ্য প্রোপাগেশন, আর তার পারপেন্ডিকুলার এবং ডিরেকশন অফ দ্য প্রোপাগেশনের পারপেন্ডিকুলার কাঁপছে ম্যাগনেটিক ফিল্ড। এইটা হচ্ছে একটা লাইট, ইএমআর, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেটা উনি বললেন। এবার এগুলো কি হচ্ছে, এটা নষ্ট হয়ে একে তৈরি করছে, এটা নষ্ট হয়ে একে তৈরি করছে, এইভাবে নিজেই নিজেকে তৈরি করতে করতে যাচ্ছে। হেন্স ইট ডাজ নট নিড দ্য সাপোর্ট অফ এনি মিডিয়াম, তাই এটা মিডিয়ামের সাপোর্টের দরকার নেই, ভ্যাকুয়ামেও এটা ট্রাভেল করতে পারে। এটা হলো। এবার বললেন যে এনার্জি অর্ডারটা কীরকম, কসমিক রে অর্থাৎ কত ধরনের ইএমআর আছে এবং তার এনার্জির অর্ডার। কসমিক রে মহাজাগতিক রশ্মি গ্রেটার দ্যান গামা রে, গ্রেটার দ্যান এক্স রে, গ্রেটার দ্যান ইউভি অর্থাৎ আলট্রাভায়োলেট, অতিবেগুনি, অতিবেগুনি হচ্ছে বেগুনির থেকেও অতি অর্থাৎ বেশি বেশি এনার্জি। তারপর ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। লালটা আবার আয়ারের থেকে বেশি এনার্জি, আয়ার অর্থাৎ ইনফ্রারেড, ইনফ্রা মানে পুয়োর, অবলোহিত। তার থেকে দুর্বল মাইক্রোওয়েভ, যেটাতে রান্না হয়। এবং বিজ্ঞানীরা মলিকুল সম্পর্কে তথ্য বের করে, যেটা মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপিতে আমি পড়িয়েছি, প্লে লিস্টে পাওয়া যাবে, যেটা হায়ার সেকেন্ডারিতে দরকার নেই। তার থেকে দুর্বল হচ্ছে রেডিও ওয়েভ। এই রেডিও ওয়েভ হচ্ছে, রেডিও ওয়েভের একটা অংশ হচ্ছে বিনোদন অঞ্চল, এন্টারটেনমেন্ট রিজিয়ন। ফোন চলছে, টিভি চলছে, বা অন্যান্য যেগুলো দিয়ে কমিউনিকেশন হয় সেগুলো সব এই অঞ্চলটাতে। এটা হচ্ছে এনার্জির অর্ডার, সেটা আমরা দেখলাম। আর ভেলোসিটি কিন্তু সবার এক, ওই যেটা পেলাম, আলোর ভেলোসিটি যেহেতু সবার এক, তাই এটাকে একটা স্পেশাল সিম্বল দেওয়া হচ্ছে সি, এবং এটা হচ্ছে 3 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড। অ্যাকুরেটলি বললে 2.998 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড। এটাকে যদি আমি মিটারে প্রকাশ করি কি হবে, 2.998, এটা হয়ে যাবে 10⁸ মিটার পার সেকেন্ড। (10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। ভেলোসিটিটা সেম। এবারে কি চেঞ্জ হবে, এটার তরঙ্গ দৈর্ঘ্যটা বড়, এটার তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট। তাহলে কম্পাঙ্ক কি হবে, এর বেশি হবে, কম্পাঙ্কটা এর কম হবে। এটা কি জিনিস আসছি। তার আগে বেগটা কত বড় একটু বুঝে নিই। এই বেগটা বোঝার জন্য আপনি আপনার কাছে পিঠে থাকা দুটো গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে ডিস্টেন্স 3 কিলোমিটার এমন চয়ন করুন, এমন সিলেক্ট করুন। যেমন আমার যেহেতু বোলপুরে বাড়ি, আমি সিলেক্ট করব বোলপুর যে স্টেশন, সেই বোলপুর স্টেশন থেকে শান্তিনিকেতন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা শান্তিনিকেতন। এই ডিস্টেন্সটা রাফলি 3 কিলোমিটার। এটা বোলপুর স্টেশনটা নিচ্ছি। আপ ডাউন না, একদম মানে যেতেই 3 কিলোমিটার, আসতে আবার 3 কিলোমিটার। তো যদি আমি আলোর বেগে যাই, তাহলে এটা কতবার যেতে পারবো? এটা যদি 3 ধরি, এখানে ধরেছি 10⁵ টাইমস, অর্থাৎ 1,00,000 বার যেতে পারবো। তার মানে 50,000 বার যেতে পারবো, 50,000 বার ফিরতে পারবো 1 সেকেন্ডে। মানে টিক টিক, এই যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে আমি বোলপুর স্টেশন থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা শান্তিনিকেতন 50,000 বার যাব, 50,000 বার ফেরত আসতে পারবো।
এবার আপনাদের যেখানে বাড়ি সেই জায়গার দুটো লোকেশন আপনারা চয়ন করুন, যাদের মধ্যে ডিস্টেন্স 3 কিলোমিটার বা 2 কিলোমিটারও করতে পারেন, 1.5 কিলোমিটারও করতে পারেন। সেই অনুযায়ী এতবার আপ ডাউন হবে। তো আমরা বুঝতে পেরেছেন কি বিরাট ভেলোসিটি। এই ভেলোসিটি নিয়ে আলো ছুটছে। এবারে যে তরঙ্গ দৈর্ঘ্য ব্যাপারগুলো বলছিলাম, ওগুলো কি? ওয়েভলেন্থ অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য, সেটা হচ্ছে ডিস্টেন্স ট্রাভেলড বাই আ ওয়েভ or in this case electromagnetic radiation in one complete oscillation। একবার পূর্ণ কম্পন হবে, এটা হচ্ছে একটা পূর্ণ কম্পন, এটা 90 ডিগ্রি, 180 হলো, এটা 270 হলো, এটা 360 হলো। তাহলে ডিস্টেন্স ট্রাভেলড বাই আ ওয়েভ ইন ওয়ান কমপ্লিট অসিলেশন, এটা হচ্ছে ল্যামডার সাইন। ওয়েভলেন্থের সাইন এটা, ল্যামডাটা। এতটা দূরত্ব অতিক্রম করছে একবার পূর্ণ কম্পনে, অর্থাৎ 360 ডিগ্রি যখন অ্যাঙ্গেল এক্সিকিউট করছে, তখন একটা কমপ্লিট অসিলেশন হচ্ছে, সেইটা হচ্ছে ওয়েভলেন্থ। এটাকে কিসে প্রকাশ করব? এটা যেমন বড় হতে পারে রেডিও ওয়েভের ক্ষেত্রে, আবার খুব ছোটও হতে পারে। তাই আমার অনেক ধরনের একক জানা দরকার আছে। ছোটগুলোর ক্ষেত্রে 1 অ্যাংস্ট্রম অর্থাৎ 10⁻⁻8 সেন্টিমিটার, এটা ইউজ করতে পারি। 1 ন্যানোমিটার অর্থাৎ 10⁻9 মিটার ইউজ করতে পারি। তাহলে এটাকে যদি সেন্টিমিটারে করি তাহলে কি হবে? এটা 100 দিয়ে গুণ হবে, 10⁻7 সেন্টিমিটার। এটা 10 দিয়ে গুণ করে 10 দিয়ে ভাগ করব, তাহলে 10⁻8 সেন্টিমিটার। তাহলে এটা 10 অ্যাংস্ট্রম হবে। 1 ন্যানোমিটার সমান কি পেলাম? 10 অ্যাংস্ট্রম পেলাম সম্পর্ক। এইভাবে আমরা বিভিন্ন একক নিয়ে ডিল করতে পারি ওয়েভলেন্থকে। সিম্বল ল্যামডা। আর ফ্রিকোয়েন্সি কি? কম্পাঙ্ক। ফ্রিকোয়েন্সি হচ্ছে নাম্বার অফ সাচ কমপ্লিট অসিলেশনস এক্সিকিউটেড বাই আ ওয়েভ or in this case electromagnetic radiation in 1 second। অর্থাৎ এরকম কমপ্লিট ওয়েভ কবার তৈরি করে ও, বা একটা পয়েন্ট দিয়ে কতগুলো এরকম গোটা তরঙ্গ, পূর্ণ তরঙ্গ পেরিয়ে চলে যায়। এর সিম্বল হচ্ছে নিউ। এবার যদি এটা সংখ্যা, এটার একক হবে সাইকেলস পার সেকেন্ড বা সিম্পলি পার সেকেন্ড বা হার্জ বা সিপিএস, সাইকেলস পার সেকেন্ড। Number of complete oscillations executed by the wave in 1 second। তাহলে যে দুটোকে গুণ করে দিই কি হবে? ল্যামডা ইন্টু নিউ। এটা হচ্ছে কতবার কাঁপছে কমপ্লিট, আর এটা একবার কাঁপলে কত দূর যায়। তাহলে দুটো গুণ করে দিলে কি হবে? দূরত্ব পেয়ে যাব, সেটা সি। কেন না, এটা 1 সেকেন্ডে কতবার কাঁপে, আর এটা একবার কাঁপলে কত দূর যায়। তাহলে গুণ করে দিলে টোটাল কতটা যাবে 1 সেকেন্ডে সেটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা হবে সি। একক কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড। তাহলে এটা একটা ভ্যালুয়েবল রিলেশন। ভেলোসিটি যেহেতু কনস্ট্যান্ট ইএমআর এর ক্ষেত্রে, তাহলে মোর দ্য ফ্রিকোয়েন্সি লেস উইল বি দ্য ওয়েভলেন্থ। এটা বেশি হলে এটা কম হবে, এটা বেশি হলে এটা কম হবে। মোর দ্য ওয়েভলেন্থ লেস উইল বি দ্য ফ্রিকোয়েন্সি। সেটাই এখানে বলছিলাম যে কসমিক রের ফ্রিকোয়েন্সি অত্যন্ত বেশি, কিন্তু ওয়েভলেন্থ খুব ছোট, সে কারণে এর পেনিট্রেটিং পাওয়ার খুব বেশি। আর রেডিও ওয়েভের ভেদন ক্ষমতা কম, পেনিট্রেটিং পাওয়ার কম। সেই কারণে ঘরের মধ্যে ঢুকে গেলে কি হয়? টাওয়ার কমে যায়, কারণ ওর ভেদন ক্ষমতাটা কম বলে। আর এটার ওয়েভলেন্থ কিন্তু বড়, 400 মিটার হয়, 500 মিটার হয়, এরকম লম্বা হতে পারে। ঠিক আছে? ম্যাক্সওয়েল তার থিওরিতে আরও অনেক কথা বলছেন। সেগুলো হচ্ছে যে একটা বস্তু থেকে যখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বেরোবে, তখন সেটা কন্টিনিউয়াসলি বেরোবে, নিরবিচ্ছিন্নভাবে বেরোবে। অর্থাৎ
এটা যদি সাবস্ট্যান্স হয়, যদি একটা বাল্বই ধরি, এখান থেকে যে লাইটটা বেরোচ্ছে সেটা এরকম বেরিয়েই যাবে কন্টিনিউয়াসলি। এমন যে একটুখানি বেরোলো, তারপর আবার একটু বেরোলো, তারপর আবার একটু বেরোলো, এরকম না। আবার যখন অ্যাবজর্পশন হবে তখন সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাবজর্পশন হবে। আরও বলছে কি যে যে এর যে ওয়েভলেন্থ তার উপরে ওর বর্ণটা নির্ভর করবে। যেমন আমরা দেখলাম যে যত ওয়েভলেন্থ বাড়ছে তত কি হচ্ছে, ওয়েভলেন্থ বাড়ছে মানে এদিকে আসছে, তাহলে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড কালারটা চেঞ্জ হতে হতে যাচ্ছে। আর এর এনার্জিটা বলছে এর ইন্টেন্সিটির সাথে প্রপোর্শনাল। আর একটা ইম্পর্টেন্ট কথা উনি বললেন থিওরিতে, সেটা হচ্ছে যে অ্যান অ্যাক্সেলারেটিং চার্জড পার্টিকেল ক্যান এমিট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। অর্থাৎ একটা পার্টিকেল যার চার্জ আছে এবং সে অ্যাক্সেলারেট করছে, তার অ্যাক্সেলারেশন আছে, অর্থাৎ চেঞ্জ ইন ভেলোসিটি রয়েছে, ইট ক্যান এমিট ইএমআর, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এবার এই যে থিওরিটা উনি দিলেন, যে মডেলটা উনি খাড়া করলেন, তার সাহায্য নিয়ে উনি অঙ্ক করলেন, অঙ্ক কষলেন, কষে উনি অঙ্কের সাহায্যে প্রমাণ করলেন লাইটের ভেলোসিটি অলমোস্ট ইকুয়ালস টু 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আগেরগুলো কিন্তু মেজারমেন্ট করে হয়েছিল, এক্সপেরিমেন্টাল প্রসিডিওর, অঙ্ক কষে না। হ্যাঁ, অঙ্ক ছিল অবশ্যই, কিন্তু সেমি এক্সপেরিমেন্টাল, কিছুটা তথ্য নেওয়া হয়েছে এক্সপেরিমেন্ট থেকে, বাকিটা অঙ্ক কষে। এখানে কিন্তু পুরোটাই থিওরির ওপর বেস করে উনি বের করে ফেললেন যে আলোর ভেলোসিটি তাহলে এটাই হতে হবে। এই থিওরিটা অ্যাকসেপ্টেড হয়ে গেল। এবার আমরা যদি মনে করতে পারি আগের ঘটনাটা, যে নিউটন যে থিওরিটা দিয়েছিলেন, কর্পাসকোলার থিওরি অফ লাইট, সেখানে দুটো জিনিসের ব্যাখ্যা হয়েছিল, রিফ্লেকশন এবং রিফ্রাকশন, প্রতিফলন, প্রতিসরণ। কিন্তু কিসের ব্যাখ্যা হয়নি? ডিফ্রাকশন অ্যান্ড ইন্টারফারেন্স। তার ব্যাখ্যা কিন্তু এই ওয়েভ থিওরি দিয়ে দিল। ওয়েভ থিওরির রিফ্লেকশন, ডিফ্রাকশন সেটাকেও ব্যাখ্যা করলো, আবার ডিফ্রাকশন, ইন্টারফারেন্স সেটাকেও ব্যাখ্যা করলো। এটা আমি আলোচনা করব কোয়ান্টামে, ডিটেলসে। তাহলে এই থিওরিটা কিন্তু গ্রান্টেড হয়ে গেল। তার কিছুকাল পরে, এইটা মোটামুটি ওই আগেরটার 200 বছর পরে হয়েছে, অর্থাৎ ওইটা ছিল 1675, এইটা হয়েছে 1870-এর কাছাকাছি বা 1865 এরকম, মানে প্রায় 200 বছর পর। এবার তারও 30 বছর পরে আরও কয়েকটা ফেনোমেনা দেখা গেল, যেটা আমরা এখন পড়ছি যে চ্যাপ্টারটা, অ্যাটমিক স্পেকট্রা, সেইটা, অর্থাৎ পারমাণবিক বর্ণালী, ব্ল্যাক বডি রেডিয়েশন, কৃষ্ণবস্তুর বিকিরণ, ফটো ইলেকট্রিক এফেক্ট, স্পেসিফিক হিট অফ মোনোঅ্যাটমিক সলিডস, এরকম কয়েকটা ঘটনা নতুন আবিষ্কার হলো। কোন সালে? এইটার আরও 30-40 বছর পরে, না মোটামুটি ওই 25-30 বছর পরে। এই ঘটনাগুলোর ব্যাখ্যা কিন্তু এই থিওরি থেকে হচ্ছে না। তখন প্লাঙ্ক আবার একটা নতুন থিওরি দিলেন, তাতে কিন্তু ব্যাখ্যা হয়ে যাচ্ছে সবগুলো, ব্ল্যাক বডি রেডিয়েশন, অ্যাটমিক স্পেকট্রা, ফটো ইলেকট্রিক এফেক্ট, ওই স্পেসিফিক হিট, সবগুলোর কিন্তু একদম সুন্দরভাবে ব্যাখ্যা হয়ে যাচ্ছে। প্লাঙ্কস থিওরি যেটা, সেটা কোয়ান্টাম থিওরি। কীরকম না, যেটা আগেরটাতে ম্যাক্সওয়েল বলেছিলেন যে কন্টিনিউয়াসলি এমিট হবে বা অ্যাবজর্বড হবে, সেটা বলছেন যে না, এটা এমিট হোক বা অ্যাবজর্ব হোক, সেটা হবে ইন দ্য ফর্ম অফ প্যাকেট। আর এই প্যাকেট অফ এনার্জি, এই যে ছবিটা আঁকছি এটা কিন্তু ভুল, এটা আঁকা যাবে না। এই প্যাকেট অফ এনার্জি এর নাম বলছে কোয়ান্টাম অফ এনার্জি অর ফোটন। কোয়ান্টাম অফ ফোটন না, কথাটা হচ্ছে কোয়ান্টাম অফ এনার্জি, একটা চাই, সেটা মানে হচ্ছে ফোটন।
তাহলে আগেরটা বলেছিল কন্টিনিউয়াসলি এমিট হবে বা অ্যাবজর্ব হবে, এটা বলছে না, এটা ডিসকন্টিনিউয়াস। তারপর বলছে যে এই ফোটনে কতটা এনার্জি ক্যারি করবে দ্যাট ইজ নট কনস্ট্যান্ট, ইট ডিপেন্ডস অন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ফোটন। ফ্রিকোয়েন্সির ডেফিনেশন আগের মতনই, যে কতগুলো পূর্ণ কম্পন ও সম্পাদন করে এক সেকেন্ডে, নাম্বার অফ কমপ্লিট অসিলেশনস এক্সিকিউটেড বাই দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইন 1 সেকেন্ড। এবার এটার যখন একটা কনস্ট্যান্ট আসবে ইকুয়াল টু করার জন্য, সেইটা হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, একটা গুরুত্বপূর্ণ কনস্ট্যান্ট। এটার ভ্যালুটা মনে রাখা প্রয়োজন। এটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এবার যদি এটাকে আর্গে করি সিজিএস, এটা এসআই হলো, আর্গে করলে কি হবে 6.626 ইন্টু 10⁻, 1 জুল সমান 10⁻7 আর্গ, এটা বসিয়ে দিলে হবে 10⁻27 আর্গ সেকেন্ড। দিস ইজ ইন সিজিএস। এটা একটা উনি বললেন। আর যেটা বললেন যে যখন অ্যাবজর্পশন হবে তখন একটা এইচ নিউ নিতে পারে, অর্থাৎ একটা ফোটন, দুটো ফোটন নিতে পারবে, তিনটে ফোটন নিতে পারবে, এরকমভাবে চলবে। কিন্তু কখনোই 3/4 ফোটন নেওয়া যাবে না, অর্থাৎ ফ্রাকশন হবে না, অ্যালাউড নয়। বা 0.5 এইচ নিউ নেওয়াও যাবে না, ছাড়াও যাবে না, এটা অ্যালাউড নয়। ইন ডিসক্রিট ইউনিট, ট্রানজাকশন মাস্ট বি ইন ডিসক্রিট ইউনিট। এটা হচ্ছে নতুন তত্ত্ব। তাহলে যদি একবার সামারি করি কিরকম দাঁড়াচ্ছে, প্রথমে নিউটন বললেন পার্টিকেল, তারপর ম্যাক্সওয়েল বললেন ওয়েভ, তারপর প্লাঙ্ক বললেন আবার পার্টিকেল। তাহলে এই পার্টিকেল ওই পার্টিকেল কি একই জিনিস? না, এই পার্টিকেলটা ডিফারেন্ট, এটা প্যাকেট সেন্সে পার্টিকেল। তাহলে কোনটা ঠিক, এটা না এটা? ঘটনা হচ্ছে এই ওয়েভ ক্যারেক্টারিস্টিক্সটা রিফ্লেকশন, রিফ্রাকশন, ডিফ্রাকশন, ইন্টারফারেন্স এগুলোকে ব্যাখ্যা দিতে পারছে। আর এই যে পার্টিকেল নেচার, কোয়ান্টাম নেচার যেটা আলোর, সেটা ব্যাখ্যা দিতে পারছে কাকে? ব্ল্যাক বডি রেডিয়েশন, কৃষ্ণ বস্তুর বিকিরণ, ফটো ইলেকট্রিক এফেক্ট, অ্যাটমিক স্পেকট্রা, পারমাণবিক বর্ণালী, স্পেসিফিক হিট যেটা আপেক্ষিক তাপ, এইগুলোর কম্পটন এফেক্ট, এইগুলোর ব্যাখ্যা দিতে পারছে। তাহলে কোনটা ট্রু, আলো আসলে কি? সেটা আইনস্টাইন একটা কথা বলছেন যে ইন দিস 50 years of conscious brooding it has left me no nearer to the answer to that question that what are light quanta. এত বছর ধরে বোঝার চেষ্টা করছি, কিন্তু আমি সেই উত্তরটা এখনো পাইনি যে লাইট কোয়ান্টা আসলে কি। অথচ তিনি এইটা এক্সপ্লেন করে নোবেল পেয়েছেন কোয়ান্টাম থিওরির সাহায্যে। তাহলে আসলে ঘটনাটা হচ্ছে ডুয়ালিটি। তার মানে এইভাবে বুঝলে হবে না যে আলো কখনো ওয়েভ আবার কখনো পার্টিকেল, এরকম না। এটা নিয়ে আমি ডিটেলসে বলবো আর 2-3টে ভিডিও হওয়ার পরে। এখন আমরা শিখলাম যে আলো সাধারণত আমরা তরঙ্গ ভাবি, কিন্তু তার পার্টিকেল নেচার, অর্থাৎ এইটাতে আমরা পেলাম পার্টিকেল নেচার অফ আ ওয়েভ। ওয়েভ হিসেবেই পপুলার, তার পার্টিকেল নেচার পেলাম। কিছুদিন পরেই দেখব যে ইলেকট্রনের ওয়েভ নেচার রয়েছে, তাহলে সেই টপিকটা আসবে ওয়েভ নেচার অফ আ পার্টিকেল। তাহলে সেটাও ডুয়ালিটি। এই দুটো ডুয়ালিটিকে একসাথে এক্সপ্লানেশন দেব তখন। এখন আমরা যেটা করব, আমরা যে এই সম্পর্কটা পেলাম E = h নিউ, এটাতে আমরা আগে রিলেশনটা বসাবো, অর্থাৎ ল্যামডা ইন্টু নিউ = c। তাহলে নিউটা কি হবে? c/λ, দেন ইট উইল বি hc/λ, কারণ এখান থেকে পাচ্ছি নিউ = c/λ। তাহলে আমি যদি ওয়েভলেন্থ জানতে পারি, আমি কিন্তু এনার্জি বের করে ফেলতে পারবো।
এই রিলেশনটার সাহায্যে। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ওয়েভ নাম্বার। এইটা কিন্তু আলোর ধর্ম নয়, এটা আমার কাছে একটা টুল, একটা ইউজফুল টুল। সেটা কি করবে, আমাকে হেল্প করবে নাম্বারগুলো নিয়ে ইজিলি হ্যান্ডেল করতে হেল্প করবে। এটা কি, এটা বলছে নাম্বার অফ ওয়েভস পার সেন্টিমিটার। নাম্বার অফ ওয়েভস পার সেন্টিমিটার, অর্থাৎ 1 সেন্টিমিটারে কতগুলো ওয়েভ আছে, কি করে বের করব? সি সেন্টিমিটার যায় আলো 1 সেকেন্ডে, বিকজ সি সেন্টিমিটার পার সেকেন্ড ইজ দ্য ভেলোসিটি অফ লাইট। তাহলে সি সেন্টিমিটার যায় 1 সেকেন্ডে। আবার 1 সেকেন্ডে ও কতবার কাঁপে? নিউ টাইমস, সিন্স দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি, ও নিউবার কাঁপে। একবার কাঁপা মানে কি? একটা কমপ্লিট ওয়েভ জেনারেট করা। তাহলে ইন সি সেন্টিমিটার দেয়ার আর নিউ কমপ্লিট ওয়েভস। So in 1 centimeter, how many waves it will contain? It will contain nu by c, আর এর সিম্বল হচ্ছে নিউ বার। তাহলে এটা সমান হচ্ছে নিউ বার। এই সিটা আমরা কি দেখছি? নিউ ইন্টু ল্যামডা। যদি বসিয়ে দিই তাহলে কি হবে? নিউ বাই নিউ ইন্টু ল্যামডা, সো ইট উইল বি 1 বাই ল্যামডা। সো নিউ বার ইজ ইনভার্স অফ ওয়েভ লেন্থ। তাহলে 1 বাই ল্যামডা যদি এখানে বসিয়ে দিই তাহলে এখানে আরেকটা জিনিস পাচ্ছি, ই ইকুয়ালস টু hc নিউ বার। এই রিলেশনগুলো কিন্তু জানা খুব দরকার, অঙ্ক করতে গিয়ে লাগবে। কি কি রিলেশন পেলাম? নিউ ইন্টু ল্যামডা ইকুয়ালস টু সি, নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা, এটা এখান থেকে আসছে। ই ইকুয়ালস টু hc বাই ল্যামডা, ই ইকুয়ালস টু hc নিউ বার, নিউ বাই সি ইকুয়ালস টু নিউ বার, আর নিউ বার ইকুয়ালস টু 1 বাই ল্যামডা। এগুলো হলেই হয়ে যাবে আমার।